দর্শক আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু বলতে চাই। আমি সাধারণ নাগরিক হিসাবে আমার অধিকার, এই যে বর্তমান পরিস্থিতি, এই 2024 থেকে 25 বর্তমান একটা বছরের মধ্যে যে পরিস্থিতি চলে গেছে এবং হইতেছে, এগুলো সহ্য করার মতো নয়। প্রতিটা রাজনীতিবিদ তাদের দলের তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে এমন একটা দিকে ফেলে দিছে, যা অতীতে হয়নি তা এখন হইতেছে। যা 15 বছরের শাসন আমল আওয়ামী লীগ করেছে, তখন তৎকালীন আমলেও এইরকম কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে সাধারণ মানুষের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, বিভিন্ন খাতে অঘটন ঘটতেছে। আমি বলতে চাই আপনারা যে দেশে আছেন, কি কোন দেশে আছেন, আপনারা নিজেই বেছে নেবেন। আমরা চাচ্ছি একটা শান্তি সুশৃঙ্খল পরিবেশ, যে দেশে আমরা বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সেটার জন্য আমরা এই লড়াই করেছি। 71-এর যুদ্ধের পরের থেকে এখন পর্যন্ত এই পরিস্থিতি দেখি নেই কখনো, যা ঘটতেছে প্রতিদিন। দর্শক, আপনারা বুঝে নিতে পারেন এই যে আজকের দিনগুলো যে করতেছে, এগুলো দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর, ভাড়া বাসায় ছাত্রীর প্রবেশে দেরি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। রাত থেকে শিক্ষার্থী স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে জড়ান, ফের মুখোমুখি অবস্থানের দুপক্ষ। বিস্তারিত জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী মুখোমুখি অবস্থান নিয়েছে। তবে যেটি আমরা এই মুহূর্তে দেখছি, যারা এলাকাবাসী রয়েছে তারা 2-3 দিক থেকে একসাথে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আসলে হামলা চালাচ্ছে। আপনারা দেখছেন একে একে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা একে একে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহত হয়েছে। আমরা দেখছি, আপনারা যাকে দেখছেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আপনাদের ক্যামেরায় যিনি দেখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আহত অবস্থায় ছাত্ররা উদ্ধার করে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং এখন পর্যন্ত 11টার পর থেকে যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা চলছে, এই সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে 20 থেকে 25 জন আহত হয়েছে, সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি। সেক্ষেত্রে বলা যায় গতকাল রাত থেকে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনায় 60 থেকে 70 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। এই দেখছে আরেকজন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়ে যাচ্ছেন এলাকাবাসী। কিন্তু আমরা দেখছি চতুর্দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে, যে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আমরা 25 থেকে 30 জন শিক্ষার্থীকে দেখেছি যারা আহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর সবাই তারাও কিন্তু আহত হয়েছে। একে একে কিন্তু আহতদেরকে আপনারা দেখছেন নিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে তাদেরকে একে একে। কিন্তু এই যে এলাকাবাসী 3 দিক থেকে মিলে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর একের পর এক কিন্তু আমরা দেখছি হামলা চালাচ্ছেন। আসলে গতকাল রাত থেকেই আসলে একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত হয়, যে ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 60 থেকে 70 জন শিক্ষার্থী আহত হয়েছিল। তাদের মধ্যে 40 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন শিক্ষার্থী, 5 থেকে 6 জন শিক্ষার্থী গুরুতর আহত, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া অন্য যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর আজকে 11টার পর আবার দ্বিতীয় দফায় আমরা দেখছি, এখানে আসার পর যে বিষয়টি আমরা দেখছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে এলাকাবাসী যারা রয়েছেন তারাও হামলা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারাও প্রতিরোধ করার চেষ্টা করছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, আমরা দেখেছি প্রভিসি যেমন এখানে আহত হয়েছেন,
প্রক্টর এখানে আহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একের পর এক আহত হয়েছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই ঘটনাকে, যে এলাকাবাসী যে হামলা করছে সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। কিন্তু যেটি সবচেয়ে মূল্যবান বিষয়, এখানে আমরা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্যকে এখানে দেখতে পাইনি। আসলে এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা যে মারামারির ঘটনা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায়, আমরা দেখছি একের পর এক শিক্ষার্থী কিন্তু আহত হচ্ছে এখানে। এবং সকাল থেকেও আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থা বিরাজ করছিল। এর আগে গতকাল রাত 1টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল। এর মধ্যে 40 জন শিক্ষার্থীকে আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছিল। এর মধ্যে 6 জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আজকে 11টায় আবার দ্বিতীয় দফায় আমরা দেখছি এলাকাবাসী যারা রয়েছে, বিশেষ করে 2 নম্বর গেট এলাকার এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপর আমরা দেখছি বিভিন্ন দিক থেকে কিন্তু হামলা করছে। এই ঘটনায় প্রথমে প্রবিসি আহত হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে 20 থেকে 25 জন শিক্ষার্থী দ্বিতীয় দফায় আহত হওয়ার ঘটনাও আমরা কিন্তু দেখেছি, এবং কিছুক্ষণ আগে প্রক্টর আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। তবে এখানে সবচেয়ে যেটি এখন প্রয়োজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখছি না। এই মুহূর্তে দুই পক্ষকেই যদি থামাতে হয়, প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু প্রয়োজন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং স্থানীয় এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ চলছে, সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। হ্যাঁ দর্শক, আমি বলতে চাই এইটুকু যে আপনারা দেখেন যে 54 বছরের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশে আজ পর্যন্ত। এই 24 থেকে 25 সালের যে ধরনের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও এরকম ঘটনা ঘটেনি। আমি বলতে চাই যে সাধারণ মানুষের যে চলাফেরা এবং নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে যে বিঘ্ন করতেছে, বা যে সমস্যা প্রতিদিন একটা পর একটা ঘটতেছে, এবং কোনো শিশু সমাজ শান্তিপূর্ণভাবে কোনো ধরনের আলোচনা করতে পারছে না, এমনকি মুক্তিযোদ্ধারাও ঠাঁই পাচ্ছে না। আপনারা দর্শক দেখে নিতে পারেন যে এই ঘটনার দায় কারা, বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি অন্য কোনো কারো হাত আছে, এটুকু আপনারা বিবেচনা করবেন। এবং আপনারা সবাই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের টিভি দেখতেছেন প্রতিনিয়ত আজ কী ঘটনা ঘটছে, গতকাল কী ঘটনা ঘটছে। এই যে বিপি নূরের যে বিষয়টা, বিপি নূরের যে উপরে হামলা হয়েছে, যদি উনি মারা যেত তাহলে কী অবস্থা পরিস্থিতি, সব নিয়ে বাংলাদেশ একটা নড়বড় অবস্থা আছে। এবং আমি বলতে চাই এটা দায়ী করতে চাই এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টিকে। কারণ এই ন্যাশনাল চিলড্রেন পার্টি আবিষ্কার হওয়ার পর থেকে বাংলাদেশে, অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন মানে এনসিপি, হ্যাঁ এনসিপিকে আসলে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলা চলে এই কারণে ওরা যে কোনো জায়গায় যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করে। আমরা দেখেছি কোনো এক জায়গায় কোনো ধরনের অঘটন ঘটাতে তাদের দ্বিধাবোধ নেই, তাদের কোনো আদবের কোনো বয়সের কোনো ধরনের কোনো দিক নেই। ওরা হচ্ছে আনলিমিটেড, যা বলে তাই করতে হবে, যা করা যায় তাই করতে হবে। হ্যাঁ আসলে এটা তাদের দোষ নয়, এটা দোষ হচ্ছে ডক্টর ইউনূস, কারণ এর দায়ী। কারণ ছাত্রদেরকে এই রাজনীতির মাঠে নামানো কোনো যুক্তি ছিল না। ছাত্ররা তারা লেখাপড়া করবে, তাদের টার্গেট থাকবে, তারা বিসিএস ক্যাডার হবে, তারা বিজ্ঞানিক হবে, তারা ডক্টর হবে, নানান ধরনের টার্গেট আছে। তো সেই দিক বিবেচনা করে ডক্টর ইউনূসের বোঝা উচিত ছিল যে ছাত্রদেরকে কোনো নতুনভাবে এই লেলিয়ে বাংলাদেশকে এই অরাজকতা সৃষ্টি করার পথে না নেওয়া। হ্যাঁ ছাত্ররা অনেক আন্দোলন করেছে, ছাত্রদের অনেক কৃতিত্ব আছে 24-এ, তার ঠিক আছে, কিন্তু কৃতিত্ব আছে বলে তাই কোনো ধরনের দলীয়করণ পার্টি বা তাদের কোনো ধরনের একটা রাজনৈতিক নিবন্ধন, এটা তো রাজনৈতিক করার জন্য কোনো পারমিশন দেওয়া বা এই পরিস্থিতি আনা এদের জন্য
ঠিক হয়নি। এরা দেখেন বাংলাদেশে এসএসসি পরীক্ষাটাও খারাপ হওয়ার দিকে গেছে, অনেকের অনেক ধরনের সমস্যা হয়েছে, কোনো ধরনের কেউ ভালো কেউ মন্দ স্টুডেন্টের এগুলো বাস মিস নাই যে ইচ্ছা তাই রেজাল্ট হয়েছে। এইচএসসি পরীক্ষা দেখেন এবং সামনে দিয়ে আরও ঘটতে থাকবে। ডক্টর ইউনূসের একটা বিষয়ে কোনো ধরনের মাথা ঘামানো তার হয় না, যে এইটা আমি মাথা ঘামাবো যে আমি ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত কীভাবে হবে, বাংলাদেশে এগিয়ে যাবে, শিক্ষার হার মান বাড়বে, এটা কোনো চিন্তা না। ডক্টর ইউনূসের চিন্তা একটাই যে আমি গদিতে আছি, আমি কোথাও বাইর হব না, আমি বসে থাকবো শুধু এখানে, আর নড়াচড়া করব, আর বিদেশে ভ্রমণ করব, আর বিদেশিদেরকে দেখাবো যে আমি এই করছি সেই করছি। কিন্তু কিচ্ছু না, বাংলাদেশের অবস্থা আগের চেয়ে 3 গুণ পিছিয়ে গেছে। পাকিস্তানের জিডিপির চেয়ে বাংলাদেশ অনেক উপরে ছিল। এই মধ্যবিত্ত আয়ের দেশ হওয়ার পথে ছিল, তাও হয়নি, সব শেষ। বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, বাংলাদেশ এখন রেস্ট্রিক্টেড, বাংলাদেশ এখন বিভিন্ন দেশের রেস্ট্রিক্টেড পর্যায়ে চলে গেছে। আমরা আফগানিস্তান শুনেছি আগে, সবসময় লিবিয়া রেস্ট্রিক্টেডের পড়েছে। দেশ হিসাবে বাংলাদেশকে এখন আর কেউ আগের মতো কমতেছে না। সন্ত্রাস এই পর্যায়ে বাংলাদেশকে টেররিস্ট পর্যায়ে নিয়ে গেছে। ইন্টারন্যাশনাল কোনো ভালো ট্রেড হচ্ছে না বাংলাদেশে। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ, হ্যাঁ বিএনপির আমল হোক, এরশাদের আমল হোক, হাসিনার আমল হোক, কিন্তু সব আমল পেরিয়ে ইউনূসের আমলটা হয়ে গেছে 100% কট। কেন বললাম? উনি মনে করছেন যে আমি একবার রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রিত্ব করব, আর আমার হাতে লাঠি থাকবে, আর আমি লাঠিটা ঘোরাবো, আর যেদিকে ঘুরাবো সেদিকেই সব আমার। দেখুন, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে উনি নিজস্ব ঠিক রেখেছেন, ওনার মামলা ঠিক রেখেছেন, ওনার গ্রামীণ ব্যাংক ঠিক রেখেছেন, উনি ওনার মতোই ঠিক জায়গায় আছেন। উনি যখন বিপদে পড়ে তখন কী করে, আসো আমরা সবাই মিলে একটা রাজনীতির মাঠে ময়দানে বসে একটা আলোচনা করি। উনি যখন আলোচনা শেষ হওয়ার পরে ওনার চিন্তাভাবনা শেষ, উনি আর মাথা অন্যদিকে ঘুরিয়ে চলে যান। উনি তখন চিন্তা করেন যে আরও কোন দেশে যাওয়া যায়, এই 80 বছর 85 বছর বয়সে আর কী করবো, কি একটু মজা নিয়ে যাই। এই মজা নিচ্ছে উনি ঠিকই মজা নিচ্ছে। উনি দেশের প্রতি কোনো মায়া নাই। উনি দেশের প্রতি যদি কোনো মায়া থাকতো তাহলে ওনাকে আমরা বিগত এতটা বছর ধরে দেখি নাই যে একটাবার বিভিন্ন ত্রাণ সামগ্রী, বন্যা, বিভিন্ন পরিস্থিতিতে কোনো ধরনের কোনো অবস্থায় ওনাকে সামনের সারিতে দেখা যায় নাই। সো দর্শক, আমি বলতে চাই, সাধারণ নাগরিক হিসাবে আমার নিজের কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমার চোখে দেখবেন। আমি বলতে চাই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি বন্ধ করুন এবং বাংলাদেশে সুষ্ঠু রাজনীতিবিদ যারা আছে তাদের হাতে একটা সুস্পষ্ট সুশৃঙ্খলভাবে একটা ফেয়ার ইলেকশন দিয়ে আপনি চলে যান ডক্টর ইউনূস। আর আপনার জায়গা বাংলাদেশে হয় নাই, আপনি চলে যান, যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আপনি আর এই বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করবেন না। আমি বাংলাদেশে অনেক করেছেন, যা 54 বছরে হয় নাই, যা 15 বছরে হয় নাই, যা 1 বছরে হয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম।